আফটার আইসল্যান্ড জাপান কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ক্রাইম ফ্রি জোন হিসাবে পরিচিত। বাট এই জাপানে 1997-এর দিকে এমন একটা ভয়ঙ্কর ক্রাইম হয়, পুরা সিটি পুরা কান্ট্রি একদম স্টান্ড হয়ে যায় যে এটাও কি পসিবল। অ্যান্ড এই ক্রাইমটা যেভাবে ডিসক্রাইব করা হয়, প্রথম দিকে পুলিশ ইনভেস্টিগেশনের আগে তো এটা মনে করে যে হয়তো এই ক্রাইমটা বড় কোনো মানুষের দ্বারা পসিবল হয়েছে, লাইক মিড এইজড কোনো সাইকোপ্যাথের মতো কারো দ্বারা পসিবল। বাট পরে যখন ইনভেস্টিগেশন করা হয় অ্যান্ড তারা অবাক হয়ে যায় যে এই টাইপের ক্রাইম এই এজের বাচ্চারাও করতে পারে। Today we will talk about Japaner, one of the most notorious serial killer. And আজকে আর কোনো ফার্দার ডেসক্রিপশনস না দিয়ে I will directly jump into today's video. And আগে আমি সবাইকে আবার ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আজকের ভিডিও is going to be very graphics and very disturbing. So যারা কিনা এই ধরনের গ্রাফিক্স ডিটেলস, এই ধরনের ডিস্টার্বিং ডিটেলস এবং যেখানে বাচ্চারা ইনভলভড এই ধরনের ডিটেলস শুনতে পছন্দ না করে থাকেন বা একটু হলেও আপনাদের প্রবলেম হয়, I would request you to skip this video. And ইনশাআল্লাহ আমাদের অন্য কোনো ভিডিওতে দেখা হবে। To my old subscriber, I know you will like it. So, Assalamu alaikum and hello everyone. I'm Nishat from the Easy Maker. Let's start out with the story. খুবই নর্মাল একটা সকাল, 1997 মের 27 তারিখ, কবি সিটিতে টাইনোহারা মিডল স্কুলে আর কি বাচ্চারা খেলতেছে ভেতরে। খুবই নর্মাল একটা সকাল, হঠাৎ করে বাচ্চারা একটু সাইডে তাকায় অ্যান্ড খেয়াল করে যে স্কুলের যে গেটটা ওইটাতে কিছু একটা ঝুলতেছে। অ্যান্ড বাচ্চা মানুষজন, ওদের কাছে প্রথম দেখায় মনে হয়েছে, একটু দূর থেকে তো প্রথম দেখায় মনে হয়েছে যে এটা হয়তো একটা বেলুন। অ্যান্ড মানে কিছু আছে না যে জিনিসটা আপনি অ্যাজিউম করতেছেন, ওই জিনিসটার প্রতি আপনার কিউরিওসিটিটা বেড়ে যায়। তো ওরা যখন ওই জিনিসটা নিয়ে শিওরও না যে এটা বেলুন, আবার ওরা অ্যাজিউমও করতেছে বেলুন, এই জন্য বাচ্চাগুলো সামনের দিকে একটু হেঁটে যায় দেখার জন্য যে আসলেই কি বেলুন। একটু কাছে যাওয়ার পরে বাচ্চা কাচ্চা চিল্লানি, কান্নাকাটি অ্যান্ড এভরিওয়ান প্যানিকিং করা স্টার্ট করে। যে জিনিসটাকে তারা দূর থেকে বেলুন ভাবতেছিল সেটা অ্যাকচুয়ালি একটা ডেড বডির মাথা ঝুলতেছে। একটা স্কুল, একটা এলিমেন্টারি স্কুল যেখানে বাচ্চারা, সেখানে একটা ডেড বডির মাথা পুরা মানে স্কুলের ফ্রন্ট গেটের সামনে ঝুলায় রাখা। এটা এমন ভাবে রাখা হয়েছে যে দেখে মনে হচ্ছে যে সামওয়ান ওয়ান্টেড টু বুস্ট ইট, যে আমি এই কাজটা করতে পারছি। সবাই তো বাচ্চারা, তো সবাই কান্না করতেছে। কিছু ছেলে পেলে আর কি একটু নিজেকে একটু আবার মানে সেন্সে এসে তারা পুলিশকে কল দেয় অ্যান্ড পুলিশ ওখানে যত জলদি সম্ভব চলে আসে। আসার পরে তারা ওই সিনটা দেখে, যারা কিনা অনেক গ্রুসাম গ্রুসাম কাজ করছে তারাও এই জিনিসটা দেখে এত হতভম্ব হয়ে যায়, বিকজ যেই মাথাটা তারা দেখতেছে, যেহেতু বাচ্চারা একটু দূর থেকেই দেখছে কিন্তু পুলিশ তো যে সামনাসামনি দেখছে, যে মাথাটা তারা দেখতেছে এটা একটা বাচ্চার মাথা। এবং এই বাচ্চাটার মিসিং রিপোর্ট লেখা হয়েছিল জাস্ট 3 দিন আগে, এবং এই বাচ্চাটাকে খুঁজতেছিল পুলিশ, একদম মানে তন্ন তন্ন করে খুঁজতেছিল। যদিও বডিটার অবস্থা খুবই খারাপ ছিল, মানে হরবল ছিল। বডি কি, মাথাটার অবস্থা, মাথাটা ঝুলানো ছিল, চোখ দুটোকে একদম মানে এভাবে উঠায় ফেলা হয়েছে। তো চোখের যেই খালি পুটরিটা, পুটরি বলে না, পুটরি বলে, এই জায়গাটুকু আর কি একদম হোল হয়ে রয়েছে, একদম মানে ব্ল্যাঙ্ক ব্ল্যাক হোল। অ্যান্ড দেন জাস্ট মুখের এটা এভাবে কাটা কান পর্যন্ত, যার জন্য এটা যে একটা বাচ্চার ফেস এটাই বোঝা যাচ্ছে। মিউটিলেটেড হেডটা দেখে আর কি পুলিশ এত স্টান হয়ে যায় যে এত গ্রুসাম ভাবে বাচ্চাকে কে মারতে পারে, মানে ওর সাথে কার এত দুশ্মনী থাকতে পারে। সবকিছু ইনভেস্টিগেশন চলতেছে, তখন একজন পুলিশ খেয়াল করে যে ওর মুখের ভিতর যেহেতু এটা কাটা ছিল, সো এটা ফাঁক ছিল। দেখে যে মুখের ভিতরে কাগজের মতো কিছু একটা ঢোকানো।
তো সে খুব কেয়ারফুলি কাগজটা বের করে এবং কাগজের ভেতরে একটা চিঠি লেখা থাকে। চিঠিটা এরকম থাকে, আমি দেখে বলতেছি: ট্রাই টু স্টপ মি, ইউ ফুলিশ পুলিশ। I want to see everyone die and feel thrilled by killing. A bloody sentence is necessary for my bitter years. আর এই চিঠিটার পরে জাপানিজ এবং ইংলিশ দুইটা ল্যাঙ্গুয়েজেই সাইন দেওয়া থাকে এবং নাম থাকে সাকাকিবারা স্কুল কিলার। আপনারা যদি জোডিয়াক কিলারের কাহিনী শুনে থাকেন তাহলে জোডিয়াক কিলার যে সাইন ইউজ করতো না, তো ওর এখানেও একটা সাইন ইউজ করা হয়েছে, একটা প্লাস সাইনের মতো, মানে ক্রস সাইনের মতো একটা সাইন করা হয়েছে। তো এটা দেখার পরে পুলিশের মাথায় প্রথমেই আসে যে যেই ছেলেটা বা যেই লোকটা এই কাজটা করতেছে সে ইন্সপায়ার হয়েছে জোডিয়াক কিলার থেকে। পুলিশ থরলি সবকিছু খোঁজা শুরু করে দেয়, বিকজ এত gruesome একটা মার্ডার হয়েছে এত নাইসেস্ট একটা সিটিতে, এত নাইসেস্ট একটা কান্ট্রিতে। তো ইনভেস্টিগেটরসরা একদম সব জড়সড় হয়ে জিনিসটা খোঁজা শুরু করে দেয়। 500রও বেশি পুলিশ এই কাজটাতে ইনভলভ থাকে এবং তারা প্রিভিয়াস সব আনসলভড কেসেস গুলা ঘাটাঘাটি শুরু করে যে কোনো এমন কেস ছিল নাকি যেটার সাথে এটাকে এটাকে লিঙ্ক করা যায়। তো যখন তারা এরকম ঘাটাঘাটি করতে থাকে তখন তারা দেখে যে যে এই 1997-এই যে কিছুদিন ধরেই এই ধরনের কিছু অ্যাটাকের তারা নিউজ পেত, ছোট ছোট বাচ্চাদেরকে অ্যাটাক করা হতো এবং কেসগুলো আনসলভ থেকে গেছে, কারণ যে বাচ্চাদেরকে অ্যাটাক করা হয়েছে সেই একটা বাচ্চার গার্ডিয়ান একটা স্কুলে যেয়ে বলছিল যে তোমাদের স্কুলের বাচ্চাদের লিস্ট দাও, সো দ্যাট আমার আমার মেয়েটা দেখে চিনতে পারে যে তাকে তার বা তার ফ্রেন্ডকে কে কালকে অ্যাটাক করছে। কিন্তু জাপানিজ ল হচ্ছে খুবই প্রোটেক্টিভ টু দেয়ার চিলড্রেন, তারা কোনোভাবেই তাদের এই ইনফরমেশনস গুলো কারোর সাথে শেয়ার করেনি। যে বাচ্চাটার কথা বলছি সেই বাচ্চাটার ফ্রেন্ড এবং সে হচ্ছে ফেব্রুয়ারি 1997-এর কাহিনী। ওরা স্কুল শেষ করে গল্প করতে করতে আর কি আসতেছিল, বাসায় ফেরত আসতেছিল। তখন তারা গল্প করতেছে অ্যান্ড পেছন থেকে একটা ছেলে এসে আউট অফ নোওয়্যার একটা হ্যামার বের করে ওই মেয়েটার ফ্রেন্ড যে তার মাথায় জোরে একটা বাড়ি মারে। জোরে বাড়ি মারার পরে মেয়েটা তো ওখানেই কলাপসড হয়ে যায় এবং আর একজন যে সার্ভাইভার যে বাচ্চাটা সে তো চিল্লাইতে চিল্লাইতে ওখান থেকে দৌড়াইতে থাকে অ্যান্ড পিছনে তাকাইতে থাকে। অ্যান্ড পিছনে যখন সে তাকায় তখন দেখে যে একটা মিডল স্কুলের একটা ড্রেস পরা একটা ছেলে এবং কাঁধে ব্যাগ দেওয়া, এবং ব্যাগে সে আর কি নামটা জানতে পারে স্কুলের, যার জন্য সে তার প্যারেন্টসকে যেয়ে বলে যে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। এই জন্য ওই প্যারেন্টস আবার স্কুলে এসে তাদের কাছে জিজ্ঞেস করে, বাট তারা তো কোনো উত্তর দেয় না। এবং এটা নিয়েও যেহেতু স্কুল থেকে কোনো হেল্প হয় নাই, এই জন্য এটা নিয়ে আর আর কি কোনো ইনভেস্টিগেশনস বা এই জিনিসটা নিয়ে আর আগানো হয় নাই। জাস্ট তার কিছুদিন পরে মার্চে, ফেব্রুয়ারি কাহিনীর পরে আর কি মার্চে, এটাও 1997-এই পুলিশের কাছে আর একটা কেস আসে। কেসটা এরকম হয়, এটা একটু বাজে, হ্যাঁ। কেসটা এরকম হয় যে বাচ্চারা স্কুলে খেলতেছে, বাচ্চাটার নাম ইয়াকা, খুবই ফ্রেন্ডলি অ্যান্ড সবাই তাকে খুবই ভালোবাসে। তো ওরা খেলতেছিল, সামনে একটা স্ট্রেঞ্জার আসে, একটা বাচ্চা ছেলে। সেই ইয়াকাকে বলে যে স্কুলের রেস্টরুমটা কোথায় একটু তাকে যেন দেখায় দেয় কেউ। তো তখন ইয়াকা বলে ওকে লেটস গো, আমি তোমাকে হেল্প করতেছি। তো ইয়াকা ওকে রেস্টরুমের পর্যন্ত নিয়ে যায়। ইয়াকা যখন ওখান থেকে ঘুরে আবার ব্যাক করবে তখনই যেই ছেলেটাকে সে রেস্টরুমটা কোথায় এটা দেখাইতে আসছে সে একটা হ্যামার বের করে এবং তাকে জোরে একটা বাড়ি মারে। অ্যান্ড বাড়ি মারার সাথে সাথে ইয়াকা জাস্ট ফ্লিপ হয়ে পড়ে যায়, সাথে সাথে ব্লাডে সব কিছু ভরে যায়। তারপরে ওখান থেকে ওই কিলারটা আর কি চলে যাচ্ছিল, সামনে আর একটা মেয়ের সাথে তার চোখে চোখ পড়ে আর কি, এবং আউট অফ নোওয়্যার ছেলেটা ওই মেয়েটার পেট বরাবর কয়েকবার স্ট্যাব করে। বাচ্চাটা পড়ে যায়, ওর যেখানে ঘা হয়েছে মানে যেখানে স্ট্যাব করছে ওই জায়গাটাকে ধরে রাখে ব্লাডটা যাতে মানে একটু কম পড়ে। অ্যান্ড ওই টাইমে সে ওই কিলারটাকে দেখতে থাকে যে ওই কিলারটা দৌড়ায় চলে যাচ্ছে। দুজনই খুবই সিভিয়ারলি ইনজুর্ড হয় এবং দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়। যে মেয়েটাকে ছুরি দিয়ে স্ট্যাব করছে তার ইনজুরিজগুলা অত বেশি ডিপ না হওয়ার জন্য সে কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যায়। কিন্তু ইয়াকা যাকে কিনা ও হ্যামার দিয়ে বাড়ি মারছিল ওর ইনজুরিসটা খুবই ক্রিটিক্যাল ছিল, খুবই ডিপ ছিল এবং সে ক্রিটিক্যাল ইউনিটে অবজারভেশনের আন্ডারে ছিল এবং জাস্ট 1 সপ্তাহের মধ্যেই সে এই ইনজুরিসটাকে সার্ভাইভ করতে পারে না এবং
সে মারা যায়। এই ফুল ইনসিডেন্টটার জন্য ওই স্কুলের যে অথরিটিস তাদেরকে যে বারবার লাইক প্যারেন্টসরা জিজ্ঞেস করতে থাকে বা প্যারেন্টসদের কোয়েশ্চেন্সগুলো বলতে থাকে, বাট প্যারেন্টসরা না মানে এত কিছু বলার পরেও বা স্কুল অথরিটির কাছে এত কমপ্লেন আসার পরেও আমি এটুকু বুঝলাম না যে স্কুল অথরিটিস আসলে প্রোটেক্ট কাকে করতেছিল। স্কুল অথরিটিস কোনোভাবেই কাউকে হেল্প করতেছিল না, বিকজ তারা ডিটারমাইন্ড ছিল যে তারা তাদের স্কুলের কোনো স্টুডেন্টের কোনো পার্সোনাল ইনফরমেশন কারোর সাথে শেয়ার করবে না। এর পরের ইনসিডেন্টটা হয় মে 24 তারিখে 1997-এ। জুন হ্যাসি, খুবই ভদ্র একটা বাচ্চা, স্কুল থেকে আসার পথে আর কি সে মিসিং। তার বাবা মা সারা দিন সারা রাত তার জন্য ওয়েট করে, বাট তার কোনো খবর পাওয়া যাচ্ছিল না। অ্যান্ড এই টাইমটার মধ্যে তো ফুল এরিয়াটা, কোবে ফুল এরিয়াটাই অলরেডি অনেক টেনশনে থাকে, বিকজ রিসেন্টলি তো অনেকগুলি ধরনের ইনসিডেন্ট হয়েছে। তো যার জন্য তারা প্রিকশন হিসাবে এরপর থেকে স্কুলে যে বাচ্চারা যাইতো ওই গ্রুপটার সাথে একটা অ্যাডাল্ট মাস্ট যাইতো। এত প্রিকশনস নেওয়ার পরও এই আরেকটা বাচ্চা আর কি মিসিং। তারা সারা রাত ওয়েট করে, প্রত্যেকটা ফোন কল তাদের কাছে মনে হয় যে এটা মোস্ট প্রবাবলি তাদের ছেলের জন্য, বাট না, তারা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ফাইনালি সকালে তারা পুলিশের কাছে মিসিং কমপ্লেইন লেখে এবং পুলিশও তৎপর হয়ে যায় এই বাচ্চাটাকে খুঁজে বের করার জন্য, বিকজ একটার পর একটা ইনসিডেন্ট তো তাদের হচ্ছিলই। তখন তারা আশেপাশে নেইবার্স থেকে শুরু করে সবাইকে জিজ্ঞেস করে, অ্যান্ড তার সাথে রিলেটেড যে কোনো জিনিস তারা খোঁজার চেষ্টা করে। তার ফ্রেন্ডস, তার রিলেটিভস, তার আশেপাশের নেইবার্স সবার কাছে তারা খোঁজার চেষ্টা করে, কিন্তু তারা কোথাও জুন হাসির কোনো ইনফরমেশন পায় না আনটিল মে 27। 24তে জুন হাসি মিসিং হয় এবং 27তে তার ডিসমেম্বার্ড মাথাটা তারই স্কুলের গেটের সামনে ঝোলানো অবস্থায় পুলিশ পায়। এরপরে পুলিশের মাথায় আসে যে এখন কি ক্লু বের করলে তারা এই কিলারদের যে সিরিজ অফ ক্রাইমস গুলো হচ্ছিল এটার একটা লিঙ্ক পাবে। তো এর মধ্যে অলরেডি তখন জুন মাস চলে আসছে। তো জুনের দিকে একটা নিউজ পেপার এজেন্সির কাছে একটা চিঠি পাঠায়, এই মার্ডারারটা একটা চিঠি পাঠায় এবং চিঠিটা অনেক কিছুই থাকে, যার মধ্যে সে তার নিজেকে ক্লেম করে যে তার নাম হচ্ছে সাকাকি বারা স্কুল কিলার, এবং সে এই কিলিংসগুলোর ফুল দোষ দেয় জাপানিজ এডুকেশনের উপর, যে জাপানিজ এডুকেশন এত খারাপ বা দিস এডুকেশন মেড মি টু ডু দিস, এই এডুকেশনটা আমাকে ইনভিজিবল মানুষ বানায় ফেলছে। সো তার মানে তার প্ল্যান যে সে ইনভিজিবল যে পার্সন ছিল সেটা থেকে সে যেন সবার সামনে আসতে পারে। অ্যান্ড সে ফুল তো দোষ দেয় ওখানে, অ্যান্ড অলসো সে বলে যে সে এই মার্ডারের জন্য তার অনেক ক্রেভিংস হয়, অ্যান্ড সে প্রত্যেক সপ্তাহে এরকম মার্ডার করার প্ল্যান তার আছে, এবং সে নিচে নাম লিখে দেয় সাকাকি বারা। নাও এই চিঠিটা আসার পরে চিঠিটা তো পাবলিক করে, যেহেতু মিডিয়াতে আসছে, মিডিয়া বারবার জিনিসটা প্রচার করতে থাকে যাতে সবার কাছে ইনফরমেশনস গুলো থাকে আর সবাই যাতে অনেক মানে প্রিকশনারি স্টেপস নিয়ে বাচ্চাদেরকে প্রোটেক্ট করে রাখতে পারে। কিন্তু এই সব কিছুর মধ্যে যে নিউজ পেপারটা কাছে পাঠানো হয়েছিল সেখানে যে সাংবাদিক এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবে সে সাকাকি বারা বলার পরিবর্তে বলে অনি বারা। তো এটা তো কিলারের চোখে পড়ছে যে তার নাম মিসপ্রনাউন্সিয়েশন করছে। তার কিছুদিন পরে সে আর একটা চিঠি পাঠায়, সে তো এরকম চিঠিতে উল্লেখ করে দেয় যে হাউ ডেয়ার ইউ, যে তুমি আমার নামটাকে ভুল বলছো, এরপরে যদি আর এরকম কখনো হয় যে তুমি আমার নাম ভুল বলছো, আই উইল কিল 3 ভেজিটেবলস ইন ইচ ডেজ। আর তুমি যদি মনে করো যে আমি শুধু বাচ্চাদেরকেই মারি তাহলে তুমি অনেক বড় ভুল করছো, আই ক্যান মার্ডার দ্য গ্রোন আপস টু। তো তার এই চিঠিটা দেখে সবার মধ্যে এত টেনশন চলে আসে বিকজ অফ দ্য সিম্পল ওয়ার্ড ভেজিটেবল। তো সে মানুষদেরকে অ্যাকচুয়ালি মানুষ হিসাবে গণ্য করতো না, সে তাদেরকে ভেজিটেবলসের সাথে কম্পেয়ার করতো। ভেজিটেবল কিন্তু আরেকটা স্টেটের মানুষদেরকে বলে, যখন কিনা কেউ কোমায় চলে যায় তাদেরকেও কিন্তু ভেজিটেবল স্টেট বলে, বিকজ তাদের আর কোনো ধরনের মুভমেন্ট বা তাদের আসলে আর কোনো ধরনের একটা মানুষ লাইফ থাকলে যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় সেই সিচুয়েশনে থাকে না। So, সে একটা লিভিং হিউম্যান বিংকে ভেজিটেবলের সাথে কম্পেয়ার করাতে সাইকিয়াট্রিস্ট, পুলিশ, নর্মাল হিউম্যান বিংস সবাই অনেক টেনশনে পড়ে যায়, বিকজ নয় যেই কিলারটা যেই কাজগুলো করছে এতদিন এটাতে তার কোনো ধরনের অনুতপ্ততা নাই।
পুলিশ তো এবার আরো জোরে সোরে ইনভেস্টিগেশন করা শুরু করে দেয়। এখন হাসির জাস্ট মাথাটা পাওয়া গেছে, এখন তারা ফুল বডিটা খোঁজার জন্য বের হয় এবং ফুল এরিয়া তারা তন্ন তন্ন করে খুঁজতে থাকে। একটা বিশাল টিম তারা অ্যারেঞ্জ করে অ্যান্ড তারা ফাইনালি একটা একটু নিরিবিলি একটা পাহাড়ের উপরে তারা একটা বডি পায়। অ্যান্ড এই বডিটার এমন অবস্থা যেটা বিয়ন্ড রেকগনিশন, এমনভাবে মিউটিলেটেড করা হয়েছে বডিটাকে যে এটা ইম্পসিবল বোঝা যে এটা একটা হিউম্যান বডি। এখন আসে যে জুন হাসির সাথে সে যেদিন যেদিন থেকে সে মিসিং তার আগে তার সাথে কার কার দেখা হয়েছে এবং সবাইকে প্রশ্ন করা শুরু করে। এর আগে জাপানের যত ক্রিমিনালস ছিল যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বা কোনোভাবে চার্জ করা হয়েছে সবাইকে ডাকা হয়, সবাইকে প্রশ্ন করা হয়, কিন্তু কোনোটার সাথে জুন হাসির এই ইনসিডেন্টটাকে তারা লিঙ্ক করতে পারে না আনটিল তারা জুন হাসির একটা নেইবারকে কোয়েশ্চেন করে অ্যান্ড দ্যাট নেইবার ইজ 14 ইয়ার্স ওল্ড। সেই নেইবারটার সাথে জুন হাসিকে লাস্ট দেখা গেছে। যখন ওই ছেলেটাকে প্রশ্ন করা শুরু করে তখন তাদের কাছে মনে হয় যে একটা 14 বছরের ছেলের কথা বলার ধরন বা এই ধরনের একটা ইনসিডেন্ট ফেস করার যে ধরনটা এইটা অ্যান্ড তার যে ধরনটা ইটস নট সেম। সে এত কাম, সে এত টেকনিক্যালি সব কিছুর আনসার দিতেছে, ইট সিমস লাইক যে তার মধ্যে কিছু লুকানো আছে, সে ফুললি এক্সপ্রেস হচ্ছে না এবং সে না ডিটেকটিভদের সাথে আই কন্ট্যাক্ট করতে পারতেছিল না, উইচ ইজ আ ভেরি নো ফ্ল্যাগ টাইপ অফ থিং একজন সাইকিয়াট্রিস্টের কাছে। তার এই জিনিসটা দেখে ডিটেকটিভদের কেন যেন তাকে সন্দেহ হয়, দো তাদের ইনিশিয়াল সাসপেক্ট ছিল যে এই ধরনের গ্রুসাম যে মার্ডারগুলো এগুলো 20-30 বছরের মানুষের দ্বারা পসিবল, এর থেকে ছোট কারো দ্বারা পসিবল না। কিন্তু তাদের ওকে সন্দেহ হয় এবং তারা ওকে মনিটর করা স্টার্ট করে, তারা তার হাতের লেখাগুলো কালেক্ট করা স্টার্ট করে এবং তারা যখন হাতের লেখা কালেক্ট করে চিঠিগুলো সব সামনে আনে, দে ওয়ার সো ট্রমাটাইজ যে যে চিঠিগুলো তাদের কাছে আছে যেটা জুন হাসির মুখের ভিতরে ছিল, যেটা সাংবাদিককে দেওয়া হয়েছে 2বার, অল দ্য রাইটিংস আর সেম। অ্যান্ড ওরা না পুরো ভয় পেয়ে যায় বিকজ বাচ্চাটার বয়স তখন মাত্র 14 বছর অ্যান্ড 14 বছরের একটা বাচ্চা, সো মেনি ক্রাইম এত অল্প টাইমে তারা মানে আই থিঙ্ক ও সবার সামনে দিয়ে ঘুরে বেড়াইতো বাট কেউ কখনো ওকে সাসপেক্টই করে নাই। জাস্ট আমি যখন বলবো যে জুন হাসির বডিটাকে সে কিভাবে হ্যান্ডেল করছে আপনারাও অবাক হয়ে যাবেন যে সে হয়তো সবার সামনে দিয়ে বডিটাকে ক্যারি করে নিছে বাট কেউ সন্দেহই করে নাই যে এই ছেলেটার কাছে এই ধরনের কিছু থাকতে পারে। জুন হাসিকে তারা ফার্স্ট সাসপেক্ট হিসাবে অ্যারেস্ট করে এবং তাকে কোয়েশ্চেনের জন্য নিয়ে আসা হয় এবং তাকে প্রশ্ন করা হয় এবং প্রশ্ন করার সাথে সাথেই সে একটু ইতস্তত বোধ করলেও সে কোনো কিছু লুকায় না, সে সব কিছু বলে দেয় এবং সে কিভাবে ইয়াকাকে মার্ডার করেছে এবং তার কি ধরনের ফিলিংস হয়েছিল তাকে মার্ডার করার সময় এবং সে তার আগেও যে দুজনকে অ্যাসল্ট করছে, মানে অ্যাসল্ট মিনস নট ফিজিক্যালি অ্যাসল্ট বাট অ্যাসল্ট মিনস নট দ্যাট অ্যাসল্ট, মানে তাকে আঘাত করছিল যে আর একটা ফ্রেন্ডকে এবং যে বাচ্চাটা সার্ভাইভার ছিল তো তাকে কিছু দেখতে দেওয়া হয় নাই বা তাকে আইডেন্টিফাই করতে দেওয়া হয় নাই এবং তারপরে তাকে জিজ্ঞেস করে তুমি জুন হাসির সাথে কি করছো। তখন সে বলে যে কিছুদিন ধরে তার মাথায় কেন যেন মনে হচ্ছিল যে কেউ তাকে বলতেছে যে এরকম একটা মানুষকে মারতে এবং তার মাথার মধ্যে অনেক গ্রাফিক্স পিকচার্স ঘুরে বেড়াচ্ছিল, ডিসমেম্বার বডিজ, ব্লাড, মানে সামথিং ভেরি অ্যাবনর্মাল জিনিসপত্র তার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছিল অ্যান্ড সে কনস্ট্যান্টলি তার মনে হচ্ছিল কেউ তাকে বলতেছিল যে তোমার মার্ডার করতে হবে বা তুমি কাউকে মার্ডার করো এবং তাকে এইভাবে প্রেজেন্ট করো। ওই সময় মে 24 তারিখে তার চোখ পড়ে জুন হাসির দিকে। জুন হাসি নাকি মানে এমনি নর্মাল একটা বাচ্চা, সে হাঁটতে হাঁটতে যাচ্ছিল অ্যান্ড দেন ওকে দেখেই ওর কাছে মনে হয় যে হি ইজ দ্য পারফেক্ট ওয়ান, ছোটখাটো একটা বাচ্চা একটু উইক, তো হি ইজ দ্য পারফেক্ট ওয়ান। ওর কাছে অ্যাপ্রোচ করে যেহেতু ওরা নেইবার্স অ্যান্ড দেন ওকে বলে যে ওই পাহাড়ের উপরে ও নাকি একটা ব্লু টার্টেল দেখছে, সো ও কি যাইতে চায় নাকি ওর সাথে। দুজনে যেহেতু দুজনকে চেনে, জুন হাসিও ওকে চেনে, সো ও ফার্দার কোনো কোয়েশ্চেন না করে খুব এক্সাইটেড হয়ে ওর সাথে হাঁটা শুরু করে। যখনই কিনা ওরা একটু নিরিবিলি জায়গায় আসে তখনই ওর প্ল্যান অনুযায়ী
সে একটা রোপ দিয়ে জুনহাসির গলা পেঁচায় ধরে এবং যতক্ষণ না পর্যন্ত জুনহাসির দম বন্ধ হয়ে যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত সে টাইট করে তার গলা বেঁধে রাখতেছিল, অ্যান্ড ওইখানে জুনহাসির ডেথ হয় সাফোকেটিং এর থ্রু। তারপর সে তার বডিটাকে ওই পাহাড়ের উপরেই গাছ লতা পাতা দিয়ে ঢেকে রাখে, ঢেকে রেখে ওই দিন তো ওইখান থেকে সে চলে যায়। তার পরের দিন সে একটা বডি ডিসমেম্বার্ড করার জন্য একটা ধারালো নাইফ নিয়ে ওই উপরে আসে এবং তার মাথাটা কাটে এবং তার বডিটাকে একদম ডিসমেম্বার্ড মিউটিলেটেড করে প্লাস্টিকের ব্যাগে ব্যাগে ভরে এবং এক একটা জায়গায় এক একটা জিনিস রেখে দেয়, যে জায়গাগুলো শুধু সেই জানে। কিন্তু তার কাছে মনে হয়েছে যে তার এই কাজটা তো অনেক আর্টিস্টিক একটা কাজ, তো সবাইকে দেখাইতে হবে। এই জন্য ও মাথাটাকে নিয়ে আসে, নিয়ে আসার পর তার বাসায় এনে মাথাটাকে ওদের যে বাথটাব ওইটার ভিতরে ওয়াশ করে। অ্যান্ড এই ওয়াশ করার প্রসেসটা এটা না যে ব্লাড লেগে আছে এই জন্য ওয়াশ করতেছে, এই ওয়াশ করার প্রসেসটাকে সে বলে এটাকে স্পিরিচুয়াল ফ্রিনেসের একটা সিম্বল। ইটস লাইক ইটস নট আ মার্ডার, ইটস রিচুয়ালস। এরপরে রাত 2টার দিকে সে ওই মাথাটাকে নিয়ে স্কুলের ওখানে ঝুলায় রাখে এবং সকাল পর্যন্ত ওয়েট করে যাতে সে সবার এক্সপ্রেশনস দেখতে পারে, যে তার এই আর্ট ওয়ার্কটা দেখে সবার এক্সপ্রেশন কি। এবং ওই চিল্লাচিল্লি যখন হচ্ছিল তখন এই মার্ডারার কিন্তু দূর থেকে এই ইনসিডেন্টগুলো দেখছিল। মাথাটার চোখগুলো বের হওয়া ছিল আমি বললাম না, বিকজ এই কিলারটার খুবই ফ্যাসিনেশন ছিল ছোটবেলা থেকে বিড়ালের চোখ, জিভ এগুলো কেটে স্টোর করে রাখা। অ্যান্ড এই জিনিসগুলো সে তার ক্লাসমেটসদেরকেও বলতো। ক্লাসের লোক মানে বাচ্চারা ভাবতো যে সে হয়তো মানে নিজেকে বড় ভাবানোর জন্য এইসব কথা বলতেছে, ওকে সিরিয়াসলি নিত না। কিন্তু দিস ইজ সিরিয়াস। এই কিলারটা বলে যে সে এই স্কুলে ঢোকার আগে পশু পাখি মারতো এবং তাদের বডিকে ডিসমেম্বার্ড করতো, এবং এই ডিসমেম্বারমেন্ট বডিগুলোকে মানে মারা যাওয়ার পরে বডি ডিসমেম্বার্ড করতো না, তার আগেই। এই জিনিসটা করতে করতে সে এক টাইমে বোর হয়ে যায় এবং যখন সে স্কুলে ঢোকে তখন তার কাছে মনে হয়েছে যে ও জানতে চায় যে এই পশু পাখির জায়গায় একটা মানুষের বডিকে ডিসমেম্বার্ড করলে বা একটা মানুষকে মারলে ওর কি ধরনের ফিলিংস আসবে, এই জিনিসটা ও বুঝতে চায়। এবং এই বোঝা এই চাওয়া থেকে স্টার্ট হয় তার একটা 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 করে মার্ডার। এবং সে প্রচুর সিরিয়াল কিলার পছন্দ করতো। যে কিছু মানুষ থাকে না, টেড বান্ডির কাহিনী, যে টেড বান্ডিকে নাকি তাদের অনেক ভালো লাগে, সিরিয়াসলি। অ্যান্ড ওর 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 হচ্ছে আইডল থাকে জোডিয়াক কিলার। বেলিসারিনের একটা এপিসোডেও বলছিল গেট সাম গুড আইডল, এই টাইপের একটা কথা। এখানেও আমার এটাই বোধ হয় যে ওর যে ফ্যাসিনেশন ছিল এটা ছিল জোডিয়াক কিলারের যে হিস্ট্রি, এগুলো ওর খুবই পছন্দ ছিল এবং এগুলো নিয়ে সে স্কুলে কথাও বলতো। বাট কোনো ক্লাসমেটই ভাবে নাই যে ওইগুলা নিয়ে সিরিয়াস, সবার কাছে মনে হয়েছে ওগুলাকে জোকস করতেছে বা ইজ নট সিরিয়াস। কারণ একটা 14 বছরের ছেলের কথা যদি আপনি এগুলো শোনেন আপনার কাছে অবশ্যই অবাক অবাক লাগবে, বাট ইউ উইল নট বিলিভ ইট, রাইট? ওকে, এইসব শোনার পরে এরপরে তো আসে ওর বাসা সার্চ করতে হবে। ওর বাসায় যে ওর রুমে ঢুকে পুলিশ তো পুরাই থতমত খেয়ে যায়। পুরা ঘর ভর্তি অ্যাডাল্ট ম্যাগাজিন, পুরা ঘর ভর্তি বিভিন্ন গ্রাফিক্স, পিকচার্স অ্যান্ড বিভিন্ন এই টাইপের বুকস which is not suitable for kids. দেন এই কিলারদের বই, হ্যামার্স, বিভিন্ন টুলস অ্যান্ড একটা ডায়েরি রক্ত দিয়ে মাখা। অ্যান্ড সে তার পুরা ডে লাইফটাকে আর কি নোট ডাউন করতো, যেখানে কিনা সেই আকাকে মার্ডার করার পর তার যে ফিলিংসটা হয়েছিল সেটার কথা সে ডিসক্রাইব করে এইভাবে যে আমি যখন ওকে পেছন দিয়ে হ্যামার দিয়ে বাড়ি মারি তখন ও আমার দিকে ঘুরে পড়ে গেছে। অ্যান্ড ও লিখছে আমি জানি না ওকে কয়বার আমি হ্যামার দিয়ে আঘাত করছি, বাট আই ওয়াজ টু এক্সাইটেড টু ইভেন রিমেম্বার। অ্যান্ড দেন ওখানে জুন হাসের কথাও বলা ছিল। এগুলো দেখে পুলিশের এত অবাক লাগে যে একটা 14 বছরের বাচ্চার রুমে কি কখনোই তার মা ঢোকে না। তার মাকে আনা হয় এবং তাকে প্রশ্ন করা হয় এবং তার মা পুরো আটার সারপ্রাইজ বলে যে সে জানেই না তার ছেলেটা এরকম একটা ডার্ক ওয়ার্ল্ডের মধ্যে ছিল। সে কি তার রুমে একবারও ঢুকে না, বিকজ পুলিশ যখন ঢুকছে ইট ওয়াজ মানে চারিদিকে ছড়ানো ছিটানো, কোথাও কিছু লুকায় রাখে নাই। তো পুলিশের কাছে খুবই অবাক লাগছে যে ওর মা কি একবারও রুমে ঢুকে নাই।
যেহেতু জাপানের ল হচ্ছে তারা বাচ্চাদেরকে অনেক প্রোটেক্ট করে, এই জন্য তার নামটা কখনোই মিডিয়াতে প্রকাশ করা হয় নাই, তাকে বলা হয়েছে জুবেনাইল এ নামে আর কি তাকে বলা হয়েছে, এবং তার এইজটাকে পাবলিশ করা হয়েছে। এভরিওয়ান ওয়াজ সো শকড যে এইটুকু একটা বাচ্চার জন্য তারা এত ভয়ে চলছে এবং সে এত গ্রুসাম কাজকর্ম করছে। আপনাদের আরো অবাক লাগবে ওর যে শাস্তি হয়েছে সেটা শুনে। ও কোনো লাইফ সেন্টেন্স পায়নি, ও কোনো লাইক ডেথ সেন্টেন্স পায়নি। ও যা যা করছে এগুলোর জন্য। কারণ হচ্ছে ওর বয়স তখন 14 ছিল, এবং জাপানের ল অনুযায়ী 16 বছরের আগ পর্যন্ত আর কি এদেরকে জুভেনাইলের আন্ডারে ডিটেনশনের একটা প্রসেস আছে। এবং তাকে অক্টোবরে আর কি তার ফাইনাল রায় হয়, এবং সেই রায় অনুযায়ী তাকে একটা ডিটেনশন সেন্টারে পাঠানো হয়, যেটা কিনা টোকিওতে, এবং সেখানে তাকে ট্রিটমেন্টের আন্ডারে থাকতে বলা হয়। অ্যান্ড টু মাই আটার সারপ্রাইজ, যখন কিনা লোকজন প্রোটেস্ট করতেছিল যে এই যে এজ লিমিটটা এটা আরো কমায় নিয়ে আসা উচিত, বিকজ 16 বছর তো মানে তখন যেটা দেখা গেছে যে অনেক বাচ্চাদেরই এরকম টুইস্টেড মাইন্ড থাকে, সো এদের কি কোনো শাস্তি পাওয়ার যোগ্যতা নাই, বিকজ ও না হয় একটা ক্রাইম করতেছে, ও ডিটেনশন সেন্টারে যাচ্ছে, ও ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু যেই লাইফগুলো ওরা নিচ্ছে সেগুলো আর কি হচ্ছে। কিন্তু পুলিশ ওইদিকে ভ্রুক্ষেপ না করে তার যখন 21 বছর বয়স হয় তখন তাকে ফ্রি ম্যান বলে ডিক্লেয়ার করে, অ্যান্ড হি ইজ ফ্রি নাও। আরো অবাককর বিষয় হচ্ছে পুলিশ বলে যে ওকে আমরা ফ্রি করছি ঠিকই, বাট একটা সার্টেন টাইম পর পর ওকে এসে পুলিশ স্টেশনে একটা হাজিরা দিতে হবে। অ্যান্ড দিস সাকাকি বারা স্কুল কিলার মাত্র 2বার হাজিরা দিয়ে তৃতীয়বারের সময় থেকে হি ওয়াজ নোওয়্যার। ওকে আর কেউ খুঁজে পায় নাই, ওর ওয়্যার বুথস ও কই আছে কিচ্ছু কেউ জানে না। ও একটা ফ্রি ম্যান, এন ও ঘুরে বেড়াচ্ছে। আরো দুঃখের বিষয় 2015 সালে ও একটা বইয়ের মতো একটা জিনিস পাবলিশ করছে, এবং যেখানে ওর লাইফস্টাইল নিয়ে কথা বলছে, ওর কি হয়েছিল, কেন হয়েছিল, কিভাবে কাকে মারছে, এই সব ডিটেলস দিছে। অ্যান্ড গেস হোয়াট, 1000 কপি সেল হয়ে গেছিল। হি ওয়াজ সো ফেমাস। তার মানে এই ধরনের টুইস্টেড মাইন্ড কত আছে। এটা হয়তো অনেকে আছে যারা কিউরিওসিটির জন্য পড়ছে যে ও কিভাবে এরকম করছে, আর অনেকেই হয়তো ওর মতোই আছে যে কিনা জোডিয়াক কিলার অ্যান্ড আদার কিলার্সদের বই বাসায় সংরক্ষণ করতে, অ্যান্ড দেন ওর মাথায় এগুলো আসছিল। এটা নিয়েও পাবলিকের খুবই আউটরেজ হয় যে এই বইটা কেন পাবলিশ করা হয়েছে, বাট দেন এগেইন ওই নিউজে ওই পাবলিকেশন এজেন্সি এটা নিয়ে আর কিছু বলে না, বিকজ ওদের কাছে মনে হয় যে দিস ইজ নর্মাল, যেহেতু বই অনেক সেল হচ্ছে সো ওয়াই নট। অলসো কিছুদিন পরে সে একটা ওয়েবসাইট লঞ্চ করে, এবং ওইখানে সে নিজের ছবি এবং নিজের নামটাও প্রকাশ করে। ছবির সাথে সে তার নামটা লিখে দেয়, তিনি ছিল আজুমা। তার ফ্যামিলি তো পুরা অবাক হয়ে যায়, বিকজ এতদিনও তো মানুষজন আর কি ওইভাবে জানতো না যে ও ও এখন তো ওরা জানে। অ্যান্ড অনেকে রিকল করে যে এই ছেলেটা ক্লাসে বলতো যে ওর বিড়ালের চোখ এবং বিড়ালের জিভ কেটে স্টোর করার ইচ্ছা, এবং ওর এই টাইপের পছন্দ, ওর সিরিয়াল কিলার্সরা ওর আইডল। তখন সবাই রিকল করতে থাকে যে ও মাই গড, ও ও কিভাবে লাইক আমরা এত কাছাকাছি ছিলাম, and মানে সবাই অবাক হয়ে যায় যে হাউ দ্যাট হ্যাপেন। পাবলিক তখন প্রোটেস্ট করা স্টার্ট করে, যেহেতু ওর এখন জুভেনাইল যে ল ছিল সেই লর যে এজ ছিল সেটা ক্রস করে ফেলছে। নাও হি ইজ আ ফুললি অ্যাডাল্ট, সো এখন ওর আবার ওই কেসগুলো নিয়ে কথা বলা হোক এবং ওকে পানিশমেন্ট দেওয়া হোক, কারণ ও পানিশমেন্টের যোগ্য। কারণ এত বছর পরেও সে যখন ডিটেনশন সেন্টার থেকে বের হয়ে এই ধরনের বই লিখতে পারে, অ্যান্ড তার এই কাজগুলোকে সে যখন এত প্রাউডলি এক্সপ্রেস করতে পারে, তার মানে he is still not okay. But still, there is no response from government. And Sakaki Bara school case-টা এভাবেই ক্লোজ হয়ে যায় without any proper punishment. So yes, that's the end of our today's story.
To my new subscriber, thank you very much for subscribing me. I hope আপনি এই ধরনের চিলিং ট্রু কেসেস গুলো শুনতে পছন্দ করেন, but if you know someone যার কিনা এই ধরনের অবসেশন আছে, just talk to them and help them. And to my new subscriber, thank you very much for watching me again. And to my old and new subscriber, do not forget to share this video with your friend and your family if they also like to hear true crime stories. I hope সবার সাথে আবার দেখা হবে নতুন আরেকটা স্টোরি নিয়ে। বাই দ্য ওয়ে, আমি আজকে ছুটিতে ছিলাম, বাট আই প্রমিস মাইসেলফ যে আমি একটা উইকও মিস করবো না, বিকজ আই মিসড ইউ গাইজ সো মাচ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।